ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 14। সকালের স্নিগ্ধ পরিবেশে ঘুম ভাঙল আসিলের। পাশে তাকিয়ে দেখলো আয়েশা বেশ আরাম করে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ তার চেহারা! আসিল ঠোঁট প্রসারিত করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা যে খুব ভালোবাসে তার ভাইকে, এক নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ আয়েশা সব সময় দেয়। কিন্তু তার ভাই? ঘড়িতে তখন 8:30। ফ্রেশ হয়ে নিচে রাবেয়া খালাকে বলে 2 কাপ দুধ চা বানাতে বলে। ড্রয়িং রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আয়ান 2 পকেটে হাত গুজে ঘাসের দিকে তাকিয়ে হেঁটে চলছে একমনে। ভাইয়ের মনে তৈরি হওয়া ঝড়ের গর্জন আসিল ঠিকই শুনতে পাচ্ছে। কিন্তু কি করবে সে? তার ভাই তো নিজের অনুভূতি সম্পর্কে অবগত, কিন্তু তাও মানতে নারাজ। আসিল মা, হয়ে গেছে চা, এই নাও নিয়ে যাও। আসিল পিছনে ঘুরে মুচকি হেসে রাবেয়া খালাকে জিজ্ঞাসা করলো, খালা ভাই কিছু খেয়েছে? না গো মা, কিছু খাইনি। আমি বললাম 1 কাপ চা করে দিই, কিন্তু আয়ান বাবা বলল সে পরে খাবে, এখন মন নেই। ও। আসিল 2 কাপ চা নিয়ে হাঁটা ধরল বাড়ির ব্যাকইয়ার্ডের দিকে। আয়ান তখনও একইভাবে হেঁটে চলছে। ভাই? বোনের গলায় মিষ্টি আওয়াজে ধ্যান ভাঙল আয়ানের। পিছনে ঘুরে তাকিয়ে চওড়া হাসি ফুটিয়ে বলল, গুড মর্নিং বনু। তোমার গুড মর্নিং তুমি রাখো, আগে চাটা ধরো। চায়ের কাপ আয়ানের হাতে ধরিয়ে দিল। তারপরে সেও চুমুক বসালো চায়ের কাপে, আর শুরু হলো 2 ভাই বোনের গল্প। কথার মাঝে হাসিল বলে উঠল, ভাই মন খারাপ? আয়ন মুচকি হাসলো। বোন যে তার মনের অবস্থা বুঝতে পেরেছে, এটা ভেবেই তার ভালো লাগলো। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আসিলের দিকে তাকিয়ে বলল, আসিল তুই আজকে আমাকে কোনো বড় ভাই ভাবিস না। ভাব যে আমরা খুব ভালো বন্ধু, আর এই বন্ধু হিসাবে আমি তোর কাছ থেকে কিছু জিজ্ঞাসা করব, কিছু প্রশ্ন করব, চলবে? আসিল মাথা নাড়ালো। হয়তো সে জানে তার ভাই তাকে কেমন ধরনের প্রশ্ন করতে পারে, তাই নিজেকে প্রস্তুত করে মুখ ফুটে বলল, আরে ভাইজান দৌড়াবে। আয়ার নিচের ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা আসিল, কোনো মানুষের ভেতর যখন কোনো এক বিষয় নিয়ে মন আর মস্তিষ্কের আলাদা আলাদা বক্তব্য থাকে, তখন কার কথা শোনা উচিত? কার বক্তব্যকে সঠিক মনে করা, এগিয়ে যাওয়া উচিত, মন নাকি মস্তিষ্কের? আসিল তার হাতের কাপ পাশে থাকা টেবিলের ওপর রাখলো। তারপর আয়ানের একটি হাত তার 2টি হাতের মধ্যে নিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই তোমার মন আর মস্তিষ্কের মধ্যে চলা যুদ্ধের কারণটা কি আয়েশা? আয়ান একটু চমকে তাকালো আসিলের দিকে। হয়তো সে আশা করেনি যে আসিল তাকে ডাইরেক্ট এরকম কোনো প্রশ্ন করে উঠবে। আয়ান কিছু বলে না, চক্ষুদাই এদিক ওদিক ঘুরাতে ব্যস্ত সে। কি জবাব দেবে সে তার বোনকে? আসিল তার ভাইয়ের এরকম আচরণে মুচকি হাসে। চোখ উঠিয়ে নিজের রুমের বেলকনির দিকে তাকায়। আয়েশা দাঁড়িয়ে আছে, চোখগুলো তাদের দিকে স্থির, হয়তো বোঝার চেষ্টা করছে যে 2 ভাই বোনের মধ্যে কি চলছে। আসিল আয়নের দিক থেকে চোখ সরিয়ে পূর্ণ দৃষ্টি তার ভাইয়ের দিকে মেলে ধরে। তারপর খুবই শান্ত এবং মিহি কণ্ঠে বলে ওঠে, দাদা ভাই, যদি তোমার মন আর মস্তিষ্কের মধ্যকার যুদ্ধ চলার কারণ যদি আয়েশা হয়, তাহলে আমি বলবো মনের কথা শুনতে। কারণ নিঃস্বার্থ ভালোবাসার জন্য একটু স্বার্থপর হওয়াই যায়, তাই না? তারপর আসিল নিজের বেলকনির দিকে আবার তাকায়, আর আবারও বলে ওঠে, দেখো না ভাই, মেয়েটার চোখে মুখে তোমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ সে সব সময় দেয়। কাল আন্টি আর আঙ্কেলের কথাগুলি শোনার পরও তোমার প্রতি তার রাগ জন্মায়নি, জন্মেছে শুধু একরাশ অভিমান। এটা কি ভালোবাসা নয় দাদা ভাই? মেয়েটা যে তোমাকে ভীষণ ভালোবাসে, আর সেটা আজ থেকে নয়, কিন্তু তার ভালোবাসা যে অপরিপূর্ণ, আর তাকে পরিপূর্ণ করতে গেলে তোমার ভালোবাসা প্রয়োজন। আর আমি জানি তুমি তাকে ভালোবাসো। আমি তো তোমার বোন, তোমার মনের কথা কি আমি বুঝবো না? কিন্তু জানি না তুমি কেন তাকে একসেপ্ট করতে চাইছো না, কেন আপন করে নিতে চাইছো না। কিন্তু আমি বলবো যে নিজের মনের কথা শুনে এগিয়ে যাও সেই নিঃস্বার্থ ভালোবাসার দিকে। কারণ নিঃস্বার্থ ভালোবাসা সবসময় পাওয়া যায় না। মেয়েটাকে হারানোর আগে তাকে ধরে ফেলো, বুঝলে রাফার? আয়ান তাকিয়ে আছে তার বোনের দিকে। তার থেকে প্রায় 9 বছরের ছোট আসিল, কিন্তু আজ আয়ানের নিজেকে একটা বাচ্চা মনে হচ্ছে তার ছোট বোনের সামনে। কি সুন্দর করে তার সমস্ত প্রশ্নের উত্তর মেয়েটা এক নিমিষে দিয়ে দিল। তার ছোট্ট বোনটা যে আর ছোট্ট নেই, সেটা আয়ান খুব ভালো করেই বুঝতে পেরেছে। আয়ান বিস্তারিত হেসে বোনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকালো আসিলের বেলকনির দিকে। আয়েশা নামক সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, হয়তো ভাই বোনের কথোপকথনের বিষয়বস্তু বোঝার চেষ্টা করছে। সদ্য ঘুম থেকে ওঠা ওই মায়াবতীকে অনেক আগে জায়গা দিয়েছে সে নিজের মনে, কিন্তু সেটা সে কোনোভাবেই একসেপ্ট করতে নারাজ ছিল। কিন্তু আর না, আয়ান তার ভালোবাসার মানুষটিকে আপন করে নেবে। একটু স্বার্থপর হবে তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য, কিন্তু সব কিছু কি এত সহজে পাওয়া যায়?
ফারিয়া মামুনি, তুমি তো কিছুই খাচ্ছ না, আমি কি অন্য কিছু বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? ফারিয়ার ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটল সাবিনা আন্টির কথাগুলোতে। হকচকিয়ে উঠে আমতা আমতা করে বলল, না 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 আন্টি, আচ্ছা। নিজেকে নিজে তৈরি করে ফারহাদ সিঁড়ি বেয়ে নেমে আসছে নিচের দিকে। আজ ফাঁকা ফাঁকা লাগছে ডাইনিং টেবিলটা। নিজের বোনকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ফারহাদের খারাপ লাগছে, কিন্তু কি আর করা, যেটা হয়ে গিয়েছে সেটা তো আর বদলানো যাবে না। ফারহাদ ধীর পায়ে এগিয়ে আসে ডাইনিং টেবিলের দিকে। রোজকার চেয়ারে না বসে ফারিয়ার পাশের খালি চেয়ারে বসে পড়ে ফারহাদ। নিঃশব্দে ফারিয়ার সামনে থেকে খাবারের প্লেটটা নিজের হাতে নেয়। এক চামচ খাবার ফারিয়ার মুখের সামনে ধরতে ফারিয়া কেঁপে ওঠে। ভয় পেয়ে পাশের দিকে তাকাতেই নিজের দাদাইকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফারহাদ ফারিয়ার মনের অবস্থা বুঝতে পেরে ধীর কণ্ঠে বলে, কি হয়েছে, খাচ্ছিস না কেন? দাদাই, আমি খাবো না। আচ্ছা, খেতে হবে না, যা রেডি হয়ে নে, কলেজ যাবি তো? না, আজ যাব না, শরীরটা ভালো লাগে না। ফারিয়া ডাইনিং টেবিল থেকে উঠে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। ফারহাদ আর কিছু বলল না। সে নিজের বোনের মনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পেরেছে। কালকে সে যখন আসিলদের বাড়ি থেকে আসে তখন দেখে গতকাল রাতে কি হচ্ছে কি এখানে। বাড়িতে ঢুকেই ফারহাদ কথাটি বলে ওঠে। ফারহাদের চিৎকার শুনে রেজওয়ান তার হাতে সমস্ত লাগেজ রেখে ফারহাদের দিকে এগিয়ে আসে। তারপর মাথা নিচু করে বলে ওঠে, ভাই, আমি যাচ্ছি। কোথায়? ফারহাদ ভ্রু কুঁচকে, আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছিস যা, মাত্র দুদিনের মধ্যে আবার ব্যাক করবি। ফারহাদ চলে যেতে নিতে গেলেই রেজওয়ান কথায় থমকে যায়, পিছনে দাঁড়িয়ে তার দিকে ঘুরে তাকায়। ভাই, আমি আর ব্যাক করব না। করবি না মানে কি? মানে আমি এবার থেকে ওখানেই থাকবো। আমি এখন থেকে পুরোপুরি ওখানেই সেটেল হতে চাই। কারণ? রেজওয়ান উত্তর দেয় না, টলমলে চোখে মাথা তুলে তাকায় ফারহাদের দিকে। ধীর পায়ে এগিয়ে যায়, তারপর আবারও ফারহাদের সামনাসামনি দাঁড়িয়ে আস্তে করে বলে, ভাই, তোমাদের বাড়ির একজন সামান্য ড্রাইভারের ছেলেকে এতদিন নিজের কাছে রেখেছো, পড়াশোনা শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছো। এটা কি কম কিছু? ভাই, আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়েও তোমাদের এই ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। ফারহাদ ভ্রুকুচকে তাকিয়ে আছে রেজওয়ানের দিকে। সে অনেকটা অবাক হলো রেজওয়ানের এমন কথাই। রেজওয়ানকে সে কোনোদিন পর ভাবেনি নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করে তাকে। আর রেজওয়ানের বাবা, সে তো ছিল এক নরম হৃদয় বিশিষ্ট মাটির মানুষ। ফারহাদের এখনও মনে আছে যখন রেজওয়ানের সাথে তার প্রথম দেখা হয়েছিল। ফারহাদকে দেখা মাত্র সে সালাম দিয়ে বলেছিল, কেমন আছেন ফারহাদ ভাই? ফারহাদও হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। রেজওয়ান তখন ছিল 15 বছর বয়সী এক কিশোর ছেলে। ফারহাদ রেজওয়ানের থেকে প্রায় 1 থেকে 1.5 বছরের বড়। ফারহাদের বাবাও খুব স্নেহ আর ভালোবাসত রেজওয়ান নামক এই ছেলেটিকে। রেজওয়ানের জন্মের সময় তার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আপন বলতে শুধু রেজওয়ানের কাছে তার বাবাই সব কিছু ছিল, কিন্তু কোনো একদিনের দুর্ঘটনা রেজওয়ানের কাছ থেকে সেই বাঁচার আশাটুকু কেড়ে নিল। তখন থেকে আজ পর্যন্ত প্রায় 10 থেকে 11 বছর হতে চলল রেজওয়ান ফারহাদের বাড়িতে এবং ফারহাদের সাথেই থাকে। কোনো কোনো সময় রেজওয়ান নিজের বাড়ি গেলেও ফারহাদ তাকে 1 থেকে 2 দিনের বেশি থাকতেই দেয় না। কিন্তু আজ হঠাৎ রেজওয়ানের এমন মন্তব্যের কারণ কি? ফারহাদ রেজওয়ানের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপর দিকে তাকালো। করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারিয়া। তার চোখ দিয়ে বয়ে যাচ্ছে নোনা জলের ধারা। বারবার নিজের হাত থেকে তা মুছে ফেলছে সে। ফারহাদ কিছুক্ষণ ফারিয়ার দিকে তাকিয়ে আবার রেজওয়ানের দিকে তাকায়। রেজওয়ানের এরকম বাড়ি থেকে চলে যাওয়া আর ফারিয়ার অশ্রুসিক্ত নয়ন যেন সব ঘটনা তুলে ধরছে। ফারহাদের আর বুঝতে বাকি রইল না যে এই সব ঘটনার মূল কারণ কি। ফারহাদ রেজওয়ানের দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বলল, তুই ভেবেচিন্তে বলছিস তো যে তুই এখান থেকে পার্মানেন্টলি ওই বাড়িতে সেটেল হতে চাস? জি জি ভাই। ওকে, ইউ শুড গো নাও। ক্যান আই হাগ ইউ ভাই? ফারহাদ আর কথা বাড়ল না, জড়িয়ে ধরল রেজওয়ানকে নিজের সাথে। রক্তের সম্পর্ক না থাকলেও যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে আর সম্মান করতে পারে সেটা ফারহাদ কোনোদিন জানতেই পারতো না যদি সে রেজওয়ান নামক এই ছেলেটাকে না দেখতো। ফারহাদ বাবা, তোমার জন্য কফি আনবো? সাবিনা আন্টির কথার ঘোর কাটলো ফারহাদের। মাথা নাড়িয়ে না বোঝালো। ফারিয়ার না খাওয়া খাবারের প্লেটটা হাতে তুলে পা বাড়ালো উপরে ফারিয়ার রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই ফারিয়াকে রুমে পেল না। ফারহাদ পা বাড়ালো বেলকনির দিকে। বড় থাই গ্লাস ঠেলতে দেখলো ফারিয়া একমনে মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে। ফারহাদ নিঃশব্দে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল, মনে হয় বৃষ্টি হবে। ফারিয়া ফাঁস ফিরে ফারহাদের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালো। ছোট্ট আওয়াজে বলল,
মনে হয়। ফারাদ মুচকি হাসলো, ফারিয়ার মাথায় আলতো চুমু এঁকে দিয়ে সিরিয়াসভাবে বলল, আচ্ছা, তুই যদি আমাকে কোনো দিন কোনো খারাপ কাজ করতে দেখিস, যেটা হয়তো সমাজের চোখে খারাপ বা অপরাধ, তখন তুই কি করবি? তুই কি তোর চোখের দেখাটাই বিশ্বাস করবি, নাকি ওই ঘটনার মূল বিষয়টা কি সেটা খোঁজার চেষ্টা করবি? ফারিয়া নির্দ্বিধায় বলল, অবশ্যই আমি মূল বিষয়টাই খোঁজার চেষ্টা করব, কারণ আমার ভরসা আর আমার বিশ্বাস যে আমার দাদাই কোনোদিন কোনো খারাপ কাজ করতেই পারে না। আর যদিও বা করে, তার পেছনে একটা বড় কারণ, বিষয় বা উদ্দেশ্য আছে। তাহলে কি এই ভরসা আর এই বিশ্বাসটা রেজওয়ানের ওপর রাখা যেত না ফারিয়া? ফারিয়া এবার তার পূর্ণ দৃষ্টি রাখলো তার ভাইয়ের ওপর। তার দাদাই এতক্ষণ তাকে কি বোঝানোর চেষ্টা করেছিল, সে হয়তো এখন বুঝতে পেরেছে। বুকটা ভারী হয়ে আসলো ফারিয়ার, চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল, ঝাঁপিয়ে পড়ল ফারাদের বুকের ওপর। ফুপিয়ে কেঁদে উঠল ফারিয়া, আর ফোপাতে ফোপাতে বলতে লাগলো, দাদাই, দাদাই, আমার ভুল হয়ে গিয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দাদাই। সেদিন আমি রেজওয়ানের গাড়ির পেছন ধরেছিলাম তাকে চমকে দেব বলে, কিন্তু রেজওয়ানের গাড়ি রেড লাইট এরিয়াতে থামলো, যেখানে আমি কোনোদিন তাকে আশা করিনি। মূল বিষয়টা না জেনেই রেজওয়ানের প্রতি আমার মনের মধ্যে জন্ম নিল রাগ, ক্ষোভ, ঘৃণা। আর এইগুলোর বশে আমি রেজওয়ানকে অনেক খারাপ কথা বলে ফেলেছি দাদাই। তাকে চরিত্রহীন অবধি আমি বলে ফেলেছি। অবিশ্বাস করেছি তাকে, তার অতীত স্ট্যাটাস নিয়ে খোঁটা দিয়েছি, তার বাবাকে নিয়ে বাজে মন্তব্য করেছি, এটা জানার পরেও যে সেও আমাদের মতো নিঃস্ব হয়ে গিয়েছিল একই দিনে। আমি বুঝতে পারিনি যে আমার কথাতে সে এত কষ্ট পাবে। না হলে আমি কোনোদিনও বলতাম না এমন বাজে কথা, কোনোদিনও না। অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে দাদাই। দাদাই, সে সে আমাকে ক্ষমা করবে তো দাদাই? বলো না, বলো না, সে করবে তো আমাকে ক্ষমা? ফারাদ ফারিয়ার মাথায় ছোট্ট একটা চুমু খেলো। কেন মাফ করবে না? অবশ্যই মাফ করবে। সকালের ব্রেকফাস্ট করার জন্য নিচে নামলো আয়েশা। আসিলের সাথে স্বাভাবিকভাবে কথা বললেও আয়নকে সে এড়িয়ে চলেছে প্রতিটা মুহূর্ত। আয়নের উপজে কথা বলতেও সে কোনো প্রকার উত্তর দেয়নি। আয়ন খুব ভালো করে বুঝতে পেরেছে যে আয়েশার মনে তার জন্য একটি তীব্র অভিমান। শুধু বললে ভুল হবে, অভিমানের পাহাড় জন্ম নিয়েছে। এই অভিমানের পাহাড় ভাঙতে আয়নকে অত্যাধিকভাবে বেগ পেতে হবে, সেটা আর তার বুঝতে বাকি রইল না। সবকিছু পরখ করে আসিল একবার আয়নের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে হাতের বুড়ো আঙুল দ্বারা তাকে অল দ্য বেস্ট উইশ করলো। এরপর নিজের শরীর এলিয়ে দিল ড্রয়িং রুমের সোফায়। সামনে রাখা টি টেবিলের ওপর থেকে টিভির রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। আর উদ্দেশ্য টম অ্যান্ড জেরি দেখার, না হলে ডোরেমন। চ্যানেল পাল্টাতে পাল্টাতে এসে থামলো নিউজ চ্যানেলের খবর পাঠকারী সেই সুন্দরী রমণীটি। বলে যাচ্ছে তার চ্যানেলের আজকের ব্রেকিং নিউজ। বিখ্যাত বিএসসি নার্সিং কলেজ এরিয়ার এমএলএ মিস্টার ইকবালের ছেলে ইরফান এবং তার ভাইপো ঈশানের বিধ্বস্ত লাশ উদ্ধার করা হয় প্রায় রাত ৩টায় রেলপথের পাশ থেকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরফান ও ঈশান প্রায় ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার এফআইআর নথিভুক্ত করার পর পুলিশ তাদের কাজ শুরু করে। ৩ দিন ধরে বিভিন্ন রকমভাবে ঈশান আর ইরফানকে খুঁজে বের করার প্রক্রিয়া চালু থাকে, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যায় তাদের বিধ্বস্ত লাশ। বিভিন্নভাবে খোঁজ নেওয়ার পর এবং বিএসসি নার্সিং কলেজের কিছু ছাত্রছাত্রীর মত অনুযায়ী আমরা জানতে পারি যে ঈশান ও ইরফান এর উপর রয়েছে বিভিন্ন রকম রেপ কেস, হ্যারাসমেন্ট, অ্যাবিউজিং, কলেজের মেয়েদের সাথে খারাপ আচরণ, খারাপ দৃষ্টিভঙ্গি এবং খারাপভাবে তাদের টাচ করা। বিএসসি নার্সিং কলেজের ছাত্রীরা এর প্রতিবাদে জানিয়ে এলাকায় পুলিশ স্টেশনে তাদের নামে রিপোর্ট নথিভুক্ত করে, কিন্তু তা কার্যকরী হয়নি। নিউজের পাশাপাশি দেখানো হয় সেই বিধ্বস্ত লাশ দুটির ছবি। তা দেখেই আসিলের হাত থেকে রিমোটটি আওয়াজ করে টাইলসের উপর পড়ে হাত পা সহ শরীর কাঁপতে থাকে। তার সেই সঙ্গে মনে পড়ে যায় প্রায় 4 দিন আগে তার সাথে হওয়া কিছু মুহূর্ত, আর তার সাথে সাথে সেন্সলেস হয়ে ঢলে পড়ল সোফার উপরে।